গত 50 বছরে কেন্দ্রে যে সরকার থাকছে তারা পশ্চিমবঙ্গ শাসন করতে পারেনি। পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছে যে তার কথা না শুনে গঙ্গা চুক্তি নবায়ন করা যাবে না। তিস্তা চুক্তিটা ঝুলে আছে 2011 সালের সেপ্টেম্বর থেকে। তিস্তা চুক্তির ক্ষেত্রে ঢাকা এবং দিল্লি একমত হয়েছে। সেটা দিল্লিতে যখন মনমোহন সরকার ছিল তারাও একমত হয়েছে, পরে মোদী সরকার আসছে তারাও একমত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস ছিল ক্ষমতায়, তারা এটা বিরোধিতা করেছে তিস্তা চুক্তির। যে কোনো কারণেই হোক, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের লোকজন তারা তিস্তা চুক্তির বিরোধিতা করে। তিস্তার ক্ষেত্রে বাড়তি একটা ভূ রাজনৈতিক ব্যাপার যুক্ত হয়ে গেছে এখানে। চীন এটা খুব আগ্রহী এটার অর্থায়নে এবং কারিগরিভাবে। এখানকার পরিস্থিতি যাই হোক, চীনের সম্পৃক্ততার কারণে এটা ভারতের জন্য একটা কনসার্ন হতে পারে। তারা বিভিন্ন সময় এটা ব্যক্ত করেছে। তিস্তা চুক্তিটা সহসা ভারত করবে কিনা আমার সন্দেহ আছে এটা নিয়ে। সেটা ভূ রাজনৈতিক কারণে এবং ওখানকার ভোটের রাজনীতির কারণে। অববাহিকা ভিত্তিক অধিকারটা আগে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের রিভারাইন পিপুলের গবেষণা আছে, ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী আছে 126টা, যদিও সরকারিভাবে 54টার কথা বলা হয়। ব্রহ্মপুত্রকে বলা হয় বাংলাদেশের প্রাণ প্রবাহ। গঙ্গা এবং তিস্তা আমরা রাজনৈতিকভাবে অনেক আলোচনা করি, কিন্তু আর্থসামাজিক এবং পরিবেশগত দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র যে পানিটা আসে এটাই বাংলাদেশের পরিবেশ, সেচ, নৌ যোগাযোগ সেগুলোকে সচল রাখে। তো সেই ব্রহ্মপুত্র নিয়ে দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের কোনো মেকানিজম নাই। ইন্ট্রো দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের সঙ্গে আজকে আছেন নদীজন শেখ রকুন। রকুন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, নদীময় শুভেচ্ছা। নদীময় শুভেচ্ছা। আর আমরা আসলে যে বিষয়টা, নদী বিষয়ে যে কথাটা আসলে বলা খুবই জরুরি, সেটা হচ্ছে যে নদী সব রাজনীতির ঊর্ধ্বে। নদী এবং রাজনীতি এই দুটো নিয়ে আসলে আমরা কথা বলবো শেখ রকুনের সঙ্গে। কারণ আপনারা জানেন যে রকুন ভাই হচ্ছেন বাংলাদেশের নদী বিষয়ে একজন বিশেষজ্ঞ মানুষ এবং তিনি রিভারাইন পিপলের সেক্রেটারি জেনারেল। রকুন ভাই, আসলে নদী বিষয়ে আলাপ তো আপনার সঙ্গে করাটা হচ্ছে একটা নতুন করে রামায়ণ লেখার মতন ব্যাপার। তো আমরা আসলে খুব সংক্ষিপ্তভাবে যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য ভারতের যেগুলো আছে, একেবারে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম পর্যন্ত, এই সব রাজ্যগুলোতে মানে রাজনীতির ক্ষমতার পালাবদল হয়ে গেছে একটা। সেই পালাবদলে আপনি কি দেখছেন যে আমাদের যে অভিন্ন নদীগুলো আছে সেই নদীগুলোর নিয়ে যে রাজনীতি, যে সুবিধা অসুবিধা, সেগুলো নিয়ে আপনার আসলে আপনার কাছে জানতে চাইবো যে আসলে সংকট এবং সম্ভাবনা এই দুটোই। দেখুন, পশ্চিমবঙ্গেরটা যদি বিশেষভাবে বলি যে ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গ এবং আমরা যেটাকে বাংলাদেশ বলি, এটা ছিল পূর্ববঙ্গ দেশভাগের কারণে। রাইট। আমরা 1947 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একই আইনসভা ছিল। রাইট। বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল ছিল, সেখান থেকে আমরা তো ভাগ হয়ে গেছি পরে। তো যে কারণে পশ্চিমবঙ্গে যে কোনো পরিবর্তন, রাজনৈতিক, আর্থসামাজিক, সেগুলো বাংলাদেশকে স্পর্শ করে। আবার বাংলাদেশেরও যে কোনো পরিবর্তন সেখানে স্পর্শ করে, কারণ আমাদের ভাষা, সংস্কৃতি, ভূগোল একই। আমরা শুধু রাজনৈতিকভাবে একটা দেশভাগের সীমারেখা তুলে দিয়েছি সেখানে, পরে আমরা স্বাধীন হয়েছি। তো যখন এক দেশ ছিল তখন নদীগুলোও একটাই ছিল। রাইট। আমরা ভূগোলটা রাজনৈতিকভাবে সীমারেখা দিয়েছি, সেইটার প্রভাব নদীর মধ্যেও পড়েছে। এই ভূখণ্ড একই সঙ্গে এই নদীগুলো গঠন করেছিল। রাইট। তো বিশেষ করে গত কয়েক দশকে বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা দেখছি নদীগুলো নিয়ে নতুন করে আলোচনা হয়েছে। সেখানে যৌথ নদী কমিশন গঠন হয়েছে, ফারাক্কা ব্যারেজ চালু হয়েছে, যে গঙ্গা ছিল প্রবহমান, কোনো বাধা ছিল না, সেখানে ফারাক্কার মতো একটা বড় ব্যারেজ হয়েছে। তো পশ্চিমবঙ্গে আবার একই আরেকটা নদী আছে তিস্তা, সেখানে আমরা দুই পাশে দুইটা ব্যারেজ দিয়েছি। এটা গজলডোবায় পশ্চিমবঙ্গ ব্যারেজ দিয়েছে আর ডালিয়ায় বাংলাদেশ ব্যারেজ দিয়েছে। তো যত দিন গেছে তত আপনার জিনিসগুলো জটিল হয়ে গেছে। এখন এই নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে, আসামে এবং ত্রিপুরায়, তিনটা রাজ্যে আপনি জানেন যে কেন্দ্রীয় যে সরকারের যে রাজনৈতিক দল আছে, ভারতীয় জনতা পার্টি, তারা ক্ষমতায় এসছে।
এবং পশ্চিমবঙ্গের জন্য বিশেষভাবে এটা গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথম দেখা গেল যে এখানে বিজেপি আসলো। এর আগে কখনো তারা এই রাজ্যে ক্ষমতায় ছিল না। এবং শুধু সেটা তাই না, একেবারে 1947 সালের পর থেকে। 47 সালের পর থেকে। কিন্তু বিজেপির আবার অরিজিনটা পশ্চিমবঙ্গে। হ্যাঁ। বিজেপির প্রতিষ্ঠাতা যারা, তাদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি, Right. উনি পশ্চিমবঙ্গের লোক। বিজেপির যে রাজনৈতিক দর্শন, সেগুলো অনেকাংশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রভাব আছে। বন্দে মাতরম স্লোগানটা একদম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো বিজেপি আবার আরেকটা পরিবর্তন হলো যে কেন্দ্রীয় সরকার গত 50 বছরে কেন্দ্রে যে সরকার থাকছে তারা পশ্চিমবঙ্গ শাসন করতে পারেনি কখনো। আপনি এটা একটা ঐতিহাসিক, কি বলবো, যে মানে ঘটনা আর কি, ঐতিহাসিক ঘটনা। একদম, নিশ্চয়ই একদম। 77 সালে প্রথম বামফ্রন্ট আসলো কংগ্রেসকে সরিয়ে, তারপর থেকে আর কোনো কেন্দ্রীয় রাজনৈতিক দল এখানে আসতে পারেনি, তারা ছিল। এখন নদীর ক্ষেত্রে আমরা দেখবেন যে দুটো ইস্যু সামনে আছে। একটা হচ্ছে এই ডিসেম্বরে, 2026 সালের ডিসেম্বরে, 11 ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। আচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে যে তিস্তা চুক্তিটা ঝুলে আছে 2011 সালের সেপ্টেম্বর থেকে। তো একদিন পর্যন্ত তিস্তার ক্ষেত্রে সংকট ছিল যে তিস্তা চুক্তির ক্ষেত্রে ঢাকা এবং দিল্লি একমত হয়েছে। সেটা দিল্লিতে যখন মনমোহন সরকার ছিল তারাও একমত হয়েছে, পরে মোদী সরকার আসছে তারাও একমত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস ছিল ক্ষমতায়, তারা এটা বিরোধিতা করেছে তিস্তা চুক্তির। আর যখন গঙ্গা চুক্তির নবায়নের কথা আসছে, তখন পশ্চিমবঙ্গ থেকে আগে থেকে বলা হচ্ছিল, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছে যে তার কথা না শুনে গঙ্গা চুক্তি নবায়ন করা যাবে না। তো এই দুটো মনে হচ্ছিল যে আপাত সংকট পশ্চিমবঙ্গের সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যে মতবিরোধ। ভাটির দেশ হিসেবে বাংলাদেশের তো কিছু করার নাই, তারা তো প্রাকৃতিকভাবেই কিছু করার নাই। তো উজানের দেশের মধ্যে এই সংকটটা একদিন ছিল। এখন যখন বিজেপি সরকার এসছে পশ্চিমবঙ্গে, তখন স্বাভাবিকভাবেই একটা প্রত্যাশা আমরা করতে পারতাম যে এবার কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একমত হবে, ফলে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন হবে এবং তিস্তা চুক্তি স্বাক্ষর হবে, যেটা ঝুলে আছে। কিন্তু আমার কাছে জিনিসটা এত সরল মনে হয় না। কারণ কি সরল না মানে মনে না হয়? কারণ ওইখানে তো একটা সুবিধা তৈরি হয়েছে ভারতে, যদি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। নিশ্চয়ই। যদি তিস্তার কথা আপনি দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তিস্তার চুক্তির বিরোধিতা করেছেন, এর কারণটা কি? কারণটা হলো তিস্তা হচ্ছে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ, সেই এলাকা দিয়ে এসছে, আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে এসে প্রবেশ করছে রংপুর অঞ্চলে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ গত কয়েক নির্বাচন থেকে বিজেপি অধ্যুষিত। আচ্ছা। ওখানকার যে আসনগুলো, সেগুলো বিজেপি বেশি করে জয়ী হচ্ছিল বেশিরভাগ আসনে। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক আদর্শ ব্যতিরেকে শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে উনি চেয়েছেন যে যাতে করে তাকে দোষ না দেওয়া হয় যে এই উত্তরবঙ্গের, ভারতীয় উত্তরবঙ্গের স্বার্থ উনি ছেড়ে দিচ্ছে বাংলাদেশি উত্তরবঙ্গের কাছে, তাতে করে তার ভোট আরও কমে যাওয়ার আশঙ্কা ছিল। যে কারণে উনি এটাকে জনপ্রিয়তা ধরে রাখার জন্য বা জনপ্রিয়তা আরও বাড়ানোর জন্য একটা কড়া বিরোধিতা করেছেন সবসময় তিস্তা। তার মানে শুধু রাজনীতি না, ওখানকার আর্থসামাজিক পরিস্থিতিটা এরকম। যে কোনো কারণেই হোক, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের লোকজন তারা তিস্তা চুক্তির বিরোধিতা করে। তো এখন যখন বিজেপি এসছে, একই ঝুঁকি, কোট আনকোট আমি বলি ঝুঁকি, একই ঝুঁকি রাজনৈতিকভাবে বিজেপির জন্য থাকতে পারে। তারা মনে করতে পারে যে তারা যদি এখন তিস্তা চুক্তিতে রাজি হয়, তাহলে তৃণমূল যারা এখন বিরোধী দলে, এরা এটা নিয়ে আন্দোলনে নেমে যাবে যে তিস্তা চুক্তি হতে দেব না। তার মানে কি বলতে চাচ্ছেন যে সংকটটা দুই রাজনৈতিক দলের জন্য একই রকম থাকলো, ভোটের রাজনীতির ক্ষেত্রে সেখানে থাকলো। আর তিস্তার ক্ষেত্রে বাড়তি একটা ভূ রাজনৈতিক ব্যাপার যুক্ত হয়ে গেছে এখানে। আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হচ্ছে 2016 সাল থেকে, এবং 20 সাল থেকে এটা কারিগরিভাবে নথিপত্রগত দিক থেকে তারা প্রস্তুতি নিয়েছে। চীন এটা খুব আগ্রহী এটার অর্থায়নে এবং কারিগরিভাবে এটা বাস্তবায়নে। তার অনেক কথাই আমরা দেখেছি আর কি। তো সেদিক থেকে আমার মনে, মানে ভারত
চেয়েছে যে তারা করবে এটা। শেখ হাসিনা সরকার যখন ছিলেন সর্বশেষ বৈঠকে উনি আসলে এটা সম্মত হয়ে এসেছিলেন যে তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করবে ভারত, ভারত বাংলাদেশের অংশে। তো সেটা তো শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার এসছে, অন্তর্বর্তী সরকারের আরও এগিয়ে গিয়ে এটা চীন করবে সেটা একটা তারা চূড়ান্ত করেছিল। কথাবার্তা তারা বাংলাদেশের দিক থেকে চূড়ান্ত নথি পাঠিয়ে দিয়েছিল, সেখানে চীনের দিক থেকে এটা অ্যাপ্রুভাল হওয়ার কথা ছিল, কিন্তু চীন করেনি এই কারণে যে কারণ তারা চাইছে যে নির্বাচিত সরকার আসুক, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করলে দীর্ঘমেয়াদী করা যাবে। অন্তর্বর্তী সরকার যেহেতু অল্প সময়ের জন্য ছিল, তো এইটা এখানকার পরিস্থিতি যাই হোক, চীনের সম্পৃক্ততার কারণে এটা ভারতের জন্য একটা কনসার্ন হতে পারে, তারা বিভিন্ন সময় এটা ব্যক্ত করেছে। মানে এখন যে ভূ রাজনৈতিক অবস্থা চলছে সারা পৃথিবীতে তার প্রেক্ষাপটে এবং এই অংশটা বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ ওখানে ভারতের চিকেন নেক বলে একটা জায়গা আছে, জাস্ট খুবই সেনসিটিভ ভারতের জন্য খুব স্পর্শকাতর। যদিও বাংলাদেশের দিক থেকে এটা কিছু অর্বাচীন লোকজনের বক্তব্য ছাড়া এটা বাংলাদেশের দিক থেকে হুমকির কোনো কারণ নাই। আর বাংলাদেশের দিক থেকে শুধু ভাটির দেশ হিসেবে না, আমরা তো সবসময় একটা বৃহত্তর বাঙালি সংস্কৃতির কেন্দ্র হিসেবে থেকেছি, যে দেশভাগের কারণে যে বাঙালিরা চারদিকে ছড়িয়ে পড়েছে, পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরা এবং আসামের আরেকটা অংশ যেটা আপনার বরাক ভ্যালি বলে, শিলচরের দিকে, মানে শিলচর, আগরতলা, গুয়াহাটি এবং কলকাতা। তো সেখানে ঢাকা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাঙালির একটা কেন্দ্রভূমি সংস্কৃতি এবং রাজনীতির। সেদিক থেকে বাংলাদেশের দিক থেকে চিকেন নেক নিয়ে এটা কোনো হুমকি থাকার কথা না। জাস্ট যেটা সীমান্তের দুই পাশেই আছে যে কিছু লোকজন সবসময় একটু বাড়তি কথা বলে, এটা এবং সেটা পশ্চিমবঙ্গে বলে সোশ্যাল মিডিয়া নির্ভর থাকে। তো সেইটা কিন্তু যখন ভূরাজনীতির প্রশ্ন আসে তখন এই ধরনের কথাবার্তাগুলো এটা ভূরাজনীতির জন্য স্বাস্থ্যকর না, অবিশ্বাস তৈরি করে, দূরত্ব তৈরি করে এবং সহযোগিতার যে পথগুলো সেগুলো ক্রমাগত সংকুচিত করে ফেলতে থাকে। সেদিক থেকে আমার আশঙ্কা যে তিস্তা পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসলেও তিস্তা চুক্তিটা সহসা ভারত করবে কিনা আমার সন্দেহ আছে এটা নিয়ে, সেটা ভূরাজনৈতিক কারণে এবং ওখানকার ভোটের রাজনীতির কারণে। তার মানে বলতে চাচ্ছেন যে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের আসলে আশাবাদী হওয়ার তেমন কোনো সুযোগ দেখা যাচ্ছে না। আশাবাদী আমরা হতেই পারি, আমরা হতে চাই, বাংলাদেশের দিক থেকে এটা করতে হবে, মুন্সিয়ানার সঙ্গে কূটনীতিটা চালাতে হবে, এটা প্রতিষ্ঠা করতে হবে যে তিস্তা তো রাজনৈতিক সীমারেখা দিয়ে পরে ভাগ হয়েছে, তিস্তা একটা অভিন্ন নদী, এটা যখন ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান ভাগ হয়নি তখনও তিস্তা ছিল, একই নদী ছিল, একই অঞ্চলে। তো আমাদের অধিকারটা সেখানে আছে, এটা প্রতিষ্ঠা করতে হবে কূটনৈতিকভাবে, মানে প্রাকৃতিকভাবে এই অধিকারটা আমাদের আছে। মানে রাজনৈতিকভাবে যাই হোক না কেন, 2 দেশ 4 দেশ 3 দেশ যাই হোক না কেন, প্রকৃতি তো আর সেটা মেনে চলে নাই, আসলে নিশ্চয়ই মেনে চলে নাই। সেই অধিকার আমাদের আছে, অধিকার আছে এটা। এবং দেশভাগের কথাটা আমি বারবার বলি বিভিন্ন সময়, কারণ হলো দেশভাগে আপনার দুটো নিয়ম ছিল। একটা বলেছে যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো পাকিস্তানে যাবে যদি যেতে চায়, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো ভারতে যাবে। এর বাইরে আপনার আদার ফ্যাক্টর বলে একটা কথা ছিল, যে প্রাকৃতিকভাবে যেগুলো অভিন্ন, পাহাড়, সমুদ্র, নদী, সেগুলো একটা যেন আরেকটার ক্ষতি না করে এমনভাবে করতে হবে। তো যে কারণে আপনার ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধংদেহী ব্যাপারের মধ্যেও সিন্ধুর পানি বন্টন চুক্তি হয়েছিল, সেটা দেশভাগের ওই দলিলের ভিত্তিতে যে ঠিক আছে তোমরা তিনটা এখনো কার্যকর, সেই দেশভাগের ওই দলিল তো আছে, তার ভিত্তিতেই ভারত পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে, তার ভিত্তিতেই বাংলাদেশ পরবর্তীতে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে। তো ফলে বাংলাদেশকে ওইটা বলতে হবে যে প্রাকৃতিকভাবে তো আমাদের অধিকার আছেই, কারণ এইটার মধ্যে কোনো ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো প্রাকৃতিক সীমারেখা নাই। যেমন আপনি চীন এবং ভারতের মধ্যে সীমারেখা হলো মাঝখানে হিমালয় পর্বত আছে, বিভিন্ন বাংলাদেশ আর ভারতের মধ্যে সেটা নাই, একই ভূমি। তাকে বলতে হবে যে প্রাকৃতিক অধিকার তো আছেই, একই সঙ্গে আমার রাজনৈতিক অধিকারও আছে দেশভাগের কারণে, কারণ আমরা একই অঞ্চল ছিলাম, একই সময় আমরা স্বাধীন হয়েছি। এবং মজার ব্যাপার হলো
ব্রিটিশরা যে ব্যারেজের পরিকল্পনা করেছিল 1945 সালে তিস্তার মধ্যে, সেটা একটা ব্যারেজ ছিল, যে এখানে একটা ব্যারেজ হবে, Right. জলাধারটা পড়বে এখনকার পশ্চিমবঙ্গে, আর ক্যাচমেন্ট এরিয়াটা পড়বে এখনকার বাংলাদেশে। তার মানে কারিগরিভাবে এটা আসলে অভিন্নই নদী। ছিল তখন, Right. মানে তখন তো অভিন্নই, ব্যাপারটা পুরোটাই তো অভিন্নই আসলে একটা ব্যাপার। তো এইটা তো একটা ব্যাপার আসে যে আমরা বুঝতে পারলাম যে এই তিস্তা চুক্তি বা তিস্তা মহাপরিকল্পনা যাই বলি না কেন বাংলাদেশের পক্ষ থেকে, সেটাতে একটা ভূ রাজনীতি ঢুকে গেছে এবং সেটা আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এটা একটা ফ্যাক্টর। এবং গুরুত্বপূর্ণ, দাদা আপনাকে বলি যে আপনি তিস্তা মহাপরিকল্পনা করতে পারবেন তখনই যখন আপনার পানির নিশ্চয়তা থাকবে। তিস্তা মহাপরিকল্পনা আমরা করছি রংপুর অঞ্চলে, বাংলাদেশ অংশে, কিন্তু পানিটা তো আসবে হচ্ছে ভারতীয় অংশ থেকে, তিস্তার এখনকার যে ওইটা আপনি নিশ্চিত না করে যদি এখানে মহাপরিকল্পনা করেন, তাহলে এইটা টেকসই হওয়াটা কঠিন। কারণ তিস্তা হচ্ছে এমন একটা পাহাড়ি নদী, শুকনা মৌসুমে সেইটার 7,000 7,500 কিউসেকে পানি থাকে, আর বর্ষা মৌসুমে এটা 2.5 লাখ 3 লাখ কিউসেকে চলে যায়। মানে পার্থক্যটা মানে এটা তো পাহাড়ি নদীগুলোর মধ্যে এটা একটা বৈশিষ্ট্য, এটা একদম সাধারণ বৈশিষ্ট্য, তারা খুব এটা ফ্লাকচুয়েট করে। তো ফলে আপনি যে শুকনা মৌসুম ধরে যে স্থাপনাগুলো তৈরি করবেন তিস্তা মহাপরিকল্পনা, সেটা বর্ষা মৌসুমে 2.5 লাখ কিউসেক পানি ধারণ করতে পারবে কি পারবে না, সেটা একটা, যে কারণে অববাহিকা ভিত্তিক অধিকারটা আগে প্রতিষ্ঠা করতে হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে, যে ঠিক আছে এটা একটা নদী, কমন নদী, আমাদের দুজনেরই অধিকার আছে এবং এই এত পানি আমি পেতে পারি, তার ভিত্তিতে আপনি মহাপরিকল্পনা করলে সেইটা টেকসই হবে। তার মানে এটা ওই একদম সলিড কূটনীতি ছাড়া এটা আসলে কঠিন। এই আমি কোনো পথ দেখি না, এবং এই ক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজন আছে বাংলাদেশের, কারণ এটা অনেক ভাঙ্গন আছে, ভাঙ্গনগুলো রোধ করা দরকার, নদীটা অনেক বিস্তৃত হচ্ছে, এটাকে সংকীর্ণ করা দরকার, গভীরতা বাড়ানো দরকার, এই জন্য কিছু একটা মহাপরিকল্পনা তো লাগবে। কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ায় আপনার চীনকে লাগবে, ভারতকে লাগবে, এবং আমি বলি অনেক সময় যে নেদারল্যান্ডকে লাগবে, তাদের যে কারিগরি উৎকর্ষ আছে সেটা নেওয়ার জন্য। আবার অর্থায়ন এবং প্রতিবেশগত উৎকর্ষতা রক্ষা করার জন্য বিশ্বব্যাংক এবং এডিবির মতো প্রতিষ্ঠানগুলোকে লাগবে, কারণ তাদের একটা স্পষ্ট গাইডলাইন আছে যে এর নিচে পরিবেশ ঝুঁকিটা রাখতে হবে। তো যে কারণে এটা এখন আমরা দ্বিপাক্ষিক একটা মুডে যাচ্ছি, যে তিস্তা চুক্তি হবে কিনা দ্বিপাক্ষিক ভারত এবং বাংলাদেশ, তিস্তা মহাপরিকল্পনা হবে কিনা দ্বিপাক্ষিক চীন এবং বাংলাদেশ, কিন্তু এটা আসলে হওয়া উচিত বহুপাক্ষিক, চীন, ভারত, বাংলাদেশ, নেদারল্যান্ড, বিশ্বব্যাংক, এডিবি, এরকম। মাঝখানে যে দুটো দেশ আছে, বিশেষ করে নেপাল এবং ভুটান, এদের গুরুত্বটা আছে কি নাই আমাদের এই ইয়াতে? আচ্ছা, এদের গুরুত্ব তিস্তার ক্ষেত্রে সরাসরি নাই, কিন্তু নেপালের গুরুত্বটা হচ্ছে আপনার গঙ্গার ক্ষেত্রে। যেমন বললাম যে গঙ্গা চুক্তি রিনিউ করতে হবে আমাদের এই বছরের মধ্যে। গঙ্গা চুক্তিটা হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে 1996 সালে, কিন্তু আসলে এটা হওয়া উচিত ছিল নেপাল সহ, কারণ গঙ্গা, যদি আমরা অববাহিকা ভিত্তিক চুক্তিটা বলি, তাহলে এই গঙ্গা অববাহিকার মধ্যে ভারত, বাংলাদেশ ছাড়াও নেপাল আছে, কিন্তু নেপালকে এখানে রাখা হয়নি। এবার যখন রিনিউ হবে, তারপরে গিয়ে এটা আমরা চিন্তা করতে পারি যে সব অববাহিকার সবগুলো দেশ নিয়ে করা। গঙ্গা চুক্তির আরেকটা লিমিটেশন হলো যে পানিটা আমরা মাপি ফারাক্কায়। আচ্ছা, ফারাক্কায় যা পানি আসে তার ভিত্তিতে আমরা এটা ধরে নেওয়া হয় যে 70,000 কিউসেক আসবে, 35,000 কিউসেক ভারত, 35,000 কিউসেক বাংলাদেশ, বা এর বেশি আসলে বাংলাদেশ 35 পাবে, বাকিটা ভারত পাবে। আবার আরও বেশি আসলে ভারত 40 রেখে বাকিটা বাংলাদেশকে দেবে, এরকম ফর্মুলা আছে। কিন্তু চুক্তির ক্ষেত্রে হওয়া উচিত যে আপনি গোটা নদীটায় কত পানি আসে এবং কত পানি আছে সব মেপে করা উচিত, কারণ পশ্চিমবঙ্গের উপরেও আপনার বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আরও 4টা প্রদেশ আছে ভারতের, যেটা গঙ্গা অববাহিকার প্রদেশ, সেখানে আপনার 29টা প্রকল্প আছে, ছোট বড় মিলায়। এই 4টা প্রদেশে 29টার ছোট বড় প্রজেক্ট আছে, যেখান থেকে গঙ্গার পানি প্রত্যাহার করা হয়। আর ফারাক্কায় যেমন আমরা 70,000 কিউসেক বা 80,000 কিউসেকের ভাগাভাগি করি, এই প্রকল্পগুলো 2,92,000 কিউসেক পানি প্রত্যাহার করে। তার মানে আপনি যেটা আমরা এখানে ভাগাভাগি করি,
তার 4 গুণ 4 প্রায়, গুণ বেশি। 4 গুণ বেশি প্রত্যাহার হয়। তো এইটা সেটা ওই দিকেই প্রত্যাহার হয়ে ওইদিকেই যাচ্ছে। প্রত্যাহার হয়ে তারপর আসছে। তারপর এখন আসছে। ওইদিকে যদি আরো বাড়ে প্রত্যাহার, জলবায়ু পরিবর্তন, বৃষ্টিহীনতা এইসব কারণে যদি আরো কমে, তখন ফারাক্কা পয়েন্টে এসে পানি কমে যাবে। সেই ভাগাভাগি আমরা দুই দেশ করতে পারবো না। এইটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হলো যে এইটা গঙ্গার পানি বন্টন চুক্তিটা 30 বছর মেয়াদি। আসলে এই ধরনের চুক্তির কোনো মেয়াদ থাকে না। মেয়াদ থাকে না। এটা একটা ট্রিটি এটা তো মানে পার্মানেন্ট। পার্মানেন্ট। আপনি কোনো পার্টিকুলার ক্লজ, কোনো ধারা আমরা পর্যালোচনা করতে পারি, সংশোধন করতে পারি, ওটা সময়ের হাত ধরে তো প্রেক্ষিতে এটা হতেই পারে। কিন্তু চুক্তি কখনো মেয়াদ ভিত্তিক মেয়াদ হয় না। ভিত্তিক না। গঙ্গা চুক্তির এটা একটা লিমিটেশন যে আমরা এটা মেয়াদ ভিত্তিক করেছিলাম। 4 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। গঙ্গা চুক্তির 9 নম্বর ধারায় আছে যে এই চুক্তির আলোকে বাকি অভিন্ন নদীগুলোর চুক্তি সম্পন্ন হবে। আচ্ছা। এই ধারা 2 দেশ আমরা একমত হয়েছিলাম, কিন্তু সেটা আপনি জানেন যে আর হয় নাই, আগায় নাই। তিস্তা সেই 53 সাল থেকে আলোচনা হচ্ছে, আগায় নেই। তো এইটাও একটা হওয়া দরকার যে ঠিক আছে চুক্তিটা রিনিউ হোক, তারপরে এই ফর্মুলায় আমরা বাকি নদীগুলোর চুক্তি করতে পারি। তিস্তা, গঙ্গা কিংবা পদ্মা, আমাদের এই পাশে তো পদ্মা বলছি আমরা, গঙ্গা কিংবা পদ্মার উপর তো অনেক নদী ডিপেন্ডেন্ট, তার জল প্রবাহের জন্য অনেক নদী ডিপেন্ডেন্ট। এটা খুব ভালো বলছেন। এটা এইটা বলা দরকার যে আমাদের রিভারাইন পিপুলের গবেষণা আছে যে ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী আছে 126টা। আচ্ছা। যদিও সরকারিভাবে 54টার কথা বলা হয়, তার মানে আরও অর্ধেকের বেশি নাই, অর্ধেকের বেশি এই তালিকার মধ্যে নাই। তো এই প্রত্যেকটা নদী তো গুরুত্বপূর্ণ, কিন্তু সুবিধা হলো যে এই 126টা নদী 3টা নদীর সঙ্গে সম্পৃক্ত। 3টা, গঙ্গা, ব্রহ্মপুত্র, বরাক বা মেঘনা। তো তার মানে 126টা নদী যদি আমরা ধরে ধরে চুক্তি করতে যাই, যদি এটা 25 বছর করেও লাগে, তাহলে 1000-এর বেশি, 1375 বছর লেগে যায়। মানে অ্যাবসার্ড ব্যাপার। বা ধরেন আপনি যদি 15 বছর করেও ধরি, তাহলেও আপনার 1000 বছর লেগে যাবে তো চুক্তি সম্পাদন করতে। তো 1000 বছর ধরে তো আলোচনা হয়। আর যদি তিস্তাটা আমরা স্ট্যান্ডার্ড ধরি, তিস্তা গত 70 বছর ধরে আলোচনা হচ্ছে, তাহলে যদি সেটা হয় তাহলে তো এটা আপনার 3000-3500 বছর লেগে যাবে। তার মানে আপনি যেভাবে বললেন, খুব রাইটলি বলছেন যে একটা গঙ্গা শুধু গঙ্গা না, এর উপর আরও অনেকগুলো নদী নির্ভরশীল, উপনদী আছে, শাখা নদী আছে। যদি আমরা এটা গঙ্গা অববাহিকা চুক্তি করি, যে গঙ্গা আমরা একটা চুক্তি করব যেটা শুধু গঙ্গার উপনদী, শাখা নদী সব মিলে এর মধ্যে হয়ে যাবে। কারণ গড়াইয়ের জন্য আমার আলাদা করে চুক্তি করার দরকার নেই, ওইটা তো আর গঙ্গা, আমার জলাঙ্গির জন্য আলাদা করে করার দরকার নেই, মাথাভাঙ্গার জন্য করার দরকার নেই, এগুলো সব গঙ্গার শাখা নদী। তো এই জন্য আমার মনে হয় যে গঙ্গা চুক্তিটা রিনিউ করা দরকার ইমিডিয়েটলি, করে এই অ্যাপ্রোচে যাওয়া দরকার দুই দেশের, যে আমরা সর্বোচ্চ 3টা চুক্তি করব। গঙ্গা চুক্তি, ব্রহ্মপুত্র চুক্তি, বরাক চুক্তি, মানে অববাহিকা ভিত্তিক। তাহলে জিনিসটা ইজি হয়ে গেল। এইটাই কি বলছেন যে এই অববাহিকা ভিত্তিক চুক্তি, এটাই মানে আমরা যদি ওই অর্থে বলি যে সায়েন্টিফিক ওয়ে? হ্যাঁ, গোটা বিশ্বে এইভাবেই হয়। ধরেন মেকং চুক্তি যেটা হয়েছে 4টা দেশের মধ্যে, 4টা দেশ হচ্ছে এটার পার্টি, আর 2টা দেশ হচ্ছে এর পর্যবেক্ষক। তো এই দক্ষিণ পূর্ব এশিয়ার, তো কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম এবং থাইল্যান্ড তারা, আর চীন এবং মিয়ানমার হচ্ছে এটার পর্যবেক্ষক। তো এরা কিন্তু অববাহিকা ভিত্তিক করেছে। এমনকি উপমহাদেশে সিন্ধু চুক্তিটা তো হলো শুধু সিন্ধু নদী নিয়ে না, সিন্ধু চুক্তিটা হলো 6টা নদী নিয়ে। সিন্ধুর যে 6টা নদী আছে, সেই 6টা নদী ধরে একটা চুক্তি করেছে তারা এটাকে বলছে ইন্ডাস ট্রিটি, কিন্তু নট অনলি ইন্ডাস, এটা বাকি নদীগুলো আছে। তার মানে বিশ্বে তো উদাহরণ আছেই, রাইন, দানিউব, যেগুলো এইসব তো উদাহরণ আছে। আমাদের উপমহাদেশেই ভারতের সঙ্গেই আরেকটা পাকিস্তান আর ভারতের বৈরিতা আমরা জানি, তাদের মধ্যেও তারা অববাহিকা ভিত্তিক চুক্তিটা করেছে। তো সেদিক থেকে যদি এটা আমরা চাই, বাংলাদেশ যদি চায়, সেখান থেকে এটা সম্ভব যে ভারতকে এটা বোঝানো যে তাহলে তাদের জন্য সুবিধা হবে। আপনি দেখবেন যে ভারতের সঙ্গে আমাদের যে দূরত্ব, এর একটা বড় কারণ হচ্ছে অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে। এইটা মানুষের মধ্যে, জনমানুষে যে একটা বৈরিতা তৈরি করে, এগুলো একটা কম্পোনেন্ট, একটা উপকরণ হিসেবে ব্যবহার হয়। তো সেদিক থেকে ভারতকে এটা বুঝতে হবে যে অধিকারের প্রশ্ন শুধু না বাংলাদেশের, একই সঙ্গে এটা হচ্ছে একটা দুই দেশের যে
যৌথ সম্ভাবনাগুলো আছে, আমরা যদি সেগুলো এক্সপ্লোর করতে চাই, সম্পর্ক বাড়াতে চাই, তাহলে পানি চুক্তিটা দ্রুত শেষ করা দরকার। সেদিক থেকে 126টা নিয়ে আমরা 1375 বছর ধরে না করে আমরা এটা 1-2-4 বছরের মধ্যে আমরা 3টা চুক্তি করলে হয়ে যাবে। সে মানে আমরা যে এতক্ষণ আলাপ করলাম যেটা, সেটা হচ্ছে যে মূলত হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ বেইস নদীগুলো, কিন্তু আমাদের তো আরও মানে বড় দুটো নদী আছে, মানে অববাহিকা ভিত্তিক নদী যদি আমরা বলি, সেটা আছে ত্রিপুরা এবং আসামের সঙ্গে। এই এবং এটার সঙ্গে শুধু নদী তো না, এটার সঙ্গে আবার আমাদের এই যে হাওর অঞ্চলগুলো যুক্ত, খুব গভীরভাবে খুব যুক্ত। গভীরভাবে। এবং যেটা আমরা এবার দেখলাম যে ফ্লাশ ফ্লাড যেটা, সেটা একটু এগিয়ে এসছে, যেটা আপনার সঙ্গেই কথা হচ্ছিল যে এটা ইউজুয়ালি মে মাসের দিকে হয়, কিন্তু সেটা এপ্রিলে চলে গেছে, এবং তার জন্য আমাদের ক্ষতিও হয়েছে। তার মানে ওই ক্ষতিটা তো খুবই দৃশ্যমান একেবারে। তার মানে পশ্চিমবঙ্গ যেমন গুরুত্বপূর্ণ, এই আসাম কিংবা ত্রিপুরাও আসলে তেমনই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলগুলো নিয়ে আপনার বক্তব্য কী আসলে? এটা খুব ভালো প্রসঙ্গ তুলছেন আপনি, যে আমরা যে এই 126টা নদী দিয়ে যে পানিটা পাই উজান থেকে, এর মধ্যে 67 ভাগ পানি আসে একটা নদী দিয়ে। 67 ভাগ? ওকে, ব্রহ্মপুত্র। ওকে, তার মানে আপনার বলে না যে একদিকে সাকিরা অন্যদিকে বাকিরা, এরকম আর কি, যে একটা নদী একা ব্রহ্মপুত্র, সেটা 67 ভাগ পানি আসে। ওকে, তার মানে বাকিগুলো মিলে যা, বাকি 125টা মিলে যা, আর সে একটা হলো তার চেয়ে বেশি। ব্রহ্মপুত্রকে বলা হয় বাংলাদেশের প্রাণ প্রবাহ। প্রত্যেক দেশের একটা প্রধান নদী থাকে না, সেইটা গঙ্গা এবং তিস্তা আমরা রাজনৈতিকভাবে অনেক আলোচনা করি, কিন্তু আর্থসামাজিক এবং পরিবেশগত দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে ব্রহ্মপুত্র। কারণ হচ্ছে ব্রহ্মপুত্র যে পানিটা আসে, এটাই বাংলাদেশের পরিবেশ, সেচ, নৌ যোগাযোগ, সেগুলোকে মৎস্য সম্পদ সেগুলোকে সচল রাখে। আপনি দেখবেন যে ভারত বাংলাদেশের মধ্যে যে নৌ প্রোটোকল চুক্তি আছে, সেটা কিন্তু ব্রহ্মপুত্র ধরে। আচ্ছা, মানে কলকাতা থেকে ভারত যদি গুয়াহাটিতে যায়, তাহলে তো সে গঙ্গা দিয়ে যাবে না, তিস্তা দিয়ে যাবে না, তাকে যেতে হয় ব্রহ্মপুত্র দিয়ে। এবং এইটা ঐতিহাসিক রুট। আমি একসঙ্গে অনেক কাজ করেছি, আলোচনা করেছি নদী নিয়ে। সেখানে আপনি দেখছেন যে জেমস রেনেল ব্রহ্মপুত্র ধরে যাচ্ছে, মির্জা নাথান মুঘল সেনাপতি ব্রহ্মপুত্র ধরে যাচ্ছে। তার মানে ঐতিহাসিকভাবে আসাম এবং বেঙ্গলের মধ্যে রাজপথ হচ্ছে এই ব্রহ্মপুত্র। 1971 সালে আমরা তো দেশ স্বাধীন হলো, 72 সালে ন্যাশনাল জিওগ্রাফিক একটা বিশেষ সংখ্যা করেছিল সেপ্টেম্বর মাসে বাংলাদেশ নিয়ে, সদ্য স্বাধীন দেশ। সেখানে তারা বলছে যে ওয়াটার হাইওয়ে, এই টার্মটা ইউজ করছে। ব্রহ্মপুত্র নদীগুলো হচ্ছে বাংলাদেশের জন্য জলজ মহাসড়ক। জলজ মহাসড়কটা হচ্ছে ব্রহ্মপুত্র। একই কথা রুডিয়ার্ড কিপলিংয়ের কবিতা আছে, সেও একই কথাই বলছে ইরাবতী নিয়ে, যে এটা হলো মিয়ানমারের ওয়াটার হাইওয়ে। হাইওয়ে তো আমরা ব্যবহার করি, কিন্তু প্রকৃতি নিজে হাইওয়ে দিয়েছিল। তো সেই ব্রহ্মপুত্র নিয়ে দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের কোনো মেকানিজম নাই।